অন্যতম নাম আব্দুল জলিল আহমেদ। আজ কোচবিহার টাইমসের গল্প আড্ডা অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি, যার নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা তথা জেলা কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ আজ আমাদের সাথে। শুনবো তার বক্তব্য, তার রাজনৈতিক অভিব্যক্তি তার মুখ থেকেই। নমস্কার। নমস্কার। সবার আগে আপনি কেমন আছেন? ভালোই আছি। আপনি করোনা মোকাবিলা করে উঠে এসেছেন, কিরকম অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে? করোনা যে অসুখটা আসছে এটা দেখতাম, শুনতাম, কিন্তু যাদের হয় নাই তারা এখনো খালি গল্পটা শোনে, আর আমাদের হচ্ছে, আমরা এটা ভালো করে অনুভব করছি। যাদের বয়স্ক, ছেলেদের কোনো ব্যাপার না, বয়স্ক যারা হচ্ছে, আমি কিন্তু সবাইকে বলছি যে দেখিস কি অসুস্থ হয়। তারপরে দেখছি আমার পরে পরে হয়ে গেল বিনয়ের পরে পরে না, আমাদের আগে হলো ভূষণের হলো, তারপরে হলো বিনয়ের হলো, তারপরে রবির হলো, তারপরে মাঝখানে ইয়ের হলো, উদয়ন হলো, তারপরে হলো পরেশ অধিকারীর হলো। তে সবাই আমি দেখ শরীর কিন্তু ওখানে ঠিক আছে, যখন বাড়ি আসবো এত অসুস্থ হয়, এত দুর্বল হয়, যেটা কথা বলাও মুশকিল, খাওয়া এর একটা অসুবিধা আছে। সেটাকে জয় করে এখন আমরা সুস্থ আছি, সুস্থভাবে জীবনযাপন করছি। কোচবিহার জেলার অন্যতম করোনা যোদ্ধা, ওয়ারিয়ার জলিলবাবু আজকে আমাদের সামনে। চাচা, সরাসরি রাজনীতিতে ঢুকি। একটা বিষয় আপনার মুখ থেকে বারংবার উঠে এসেছে, কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা আপনার বাড়ি থেকে। যদি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ইতিহাসটা একটু বলেন না আমাদের দর্শক বন্ধুদের। তৃণমূল কংগ্রেসের, আমরা কংগ্রেস ঘটনার লোক ছিলাম। আমরা কংগ্রেসটা করতে গিয়ে মমতা ব্যানার্জি ছাত্র পরিষদ করছি, তারপরে মমতা ব্যানার্জি যুব কংগ্রেস করছে, সে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যুব কংগ্রেসে ছিলাম। আমি রাজ্য কমিটির মেম্বার ছিলাম সেই সময়। রবি ঘোষ ভাইস প্রেসিডেন্ট ছিল, মিন্টু গড় ছিল, আরও অনেকে ছিল যাদের নাম আর মুখে নেওয়া যায় না। এই আমরা দলটা করছিলাম। তারপরে দলটা যখন বিভক্ত হয়ে যায়, তখন আমার বাড়িতে বসে আমি, নিরঞ্জন দত্ত আমার বন্ধু, এবং রবি, নিরঞ্জন দত্ত, আমি এবং আরও অন্যরা ছিল, কিন্তু আমরাই মূল উদ্যোক্তা। আমরা আমার বাড়িতে বসে এই পার্টিটা 1998 এর স্থাপনা সূচনা হয়। কতটা ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে গিয়ে দলকে এই জায়গায় পৌঁছানো হয়েছে? প্রচণ্ড ঘাত প্রতিঘাত। তখন হয়তো আমরা মিটিং করতে লোক ছিল না, এবং আমরা মিটিং করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি অনেক কিছু। আর প্রশাসনও আমাদের ক্ষমতায় ছিল না, অনেক কিছু। তার মধ্যে আন্দোলন করে আমরা 3-4 জন মিলে আন্দোলন করে আস্তে কুচবিহারে আমরা দ্বিতীয় বৃহত্তম দলে রূপ নিল, এবং আমরা নেতৃত্বে ছিলাম, আজও আছি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংগঠনের স্বার্থে আপনি আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, হচ্ছি। আমি হচ্ছে, আমার ওয়াইফ হচ্ছে, আমি দেখছি আমার নামে মিথ্যা মামলাও হয়েছে। সে সবই আস্তে একটা জায়গায় পৌঁছেছে। একটা বিষয় কিন্তু উঠে আসছে আজ, অর্থাৎ 2020-তে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এত কথা বলেন, বা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করেন, তারা তৃণমূল কংগ্রেসের আসল লড়াইটার সময় ছিল না। এইটা কতটা সত্য? এই কথাটা বলতে পারি, কিন্তু এই কথাটা বলবো না। এই কারণে যারা বলে, ভুল করি বলে, সেটাও আমরা সংশোধন করতে চাই, সংশোধন করে নিচ্ছি। দলের সবারই দরকার আছে, কেউ বাধ্য না। সামনে 2021 বিধানসভা নির্বাচন, হ্যাঁ, কিভাবে সাজাচ্ছেন দলকে? সে আমরা নিজেই, মমতা ব্যানার্জি কুচবিহারে আসছে এবং আমাদের বলে গেছে, এই কোর কমিটি বসে কোনো একটা হলেই তোমরা বসে ডিসিশন নিয়ে আমাকে জানাবা, আমি যেভাবে চলবো সেইভাবে চলবা, এবং তোমরা 5-6 জন মিলে সব সময় একখানে বসবা এবং একখানে বসে ডিসিশন নেবা, এই কথাটা বলছি। মমতা ব্যানার্জি তো ওপেন জনসভায় বলেছেন যে আপনারা একত্রিত হয়ে কাজ করুন। তাহলে কি কোথাও দলের মধ্যে কোনো ফাটল আছে বা গোষ্ঠী কোন্দল রয়েছে?
ভাই আমার তো মনে হয় না কোথাও ফাটল আছে। সেই বাড়িতে 10টা লোক তো একটু 19-20 হতে পারে, এইটা 19-20টাকে ধরার কোনো গ্রন্থ। 2 দিন তো আপনার সাংবাদিকরা একেবারে পার্টিটা আবার ভাগ করে দিলেন। মমতা ব্যানার্জি চলে গেল, সাংবাদিকদের কাছে আর পার্টিটাই ভাগ করে দিলেন। তারপরে দেখছেন তো আমি বলছি একটা কথা, তখন সব ঠিক হয়ে যাবে, সবারই একটু মাথা গরম আছে, মাথাটাও ঠান্ডা হবে, সব ঠিক হয়ে যাবে। আপনার ঠিক হয়ে গেছে। তাহলে 2021-এ বিধানসভা নির্বাচনে দল কতটা সংঘবদ্ধ? সংঘবদ্ধ দল, সংঘবদ্ধ এই কারণে মমতা ব্যানার্জি ক্লিয়ার বলছে যে আমাদের বলছে দলের কেউ ক্যান্ডিডেট ঠিক করবে না, যা করব আমি করব, আমি যাকেই করি সেই দলের প্রার্থী হবে এবং তাকে নিয়ে লড়াই করতে হবে। 2011-তে আপনি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। 2011 তৃণমূল কংগ্রেসের স্বর্ণযুগ এবং সেই সময়ই সরকারি ক্ষমতায় আসে দল, কিন্তু আপনি কোনো এক কারণে, অজ্ঞাত কারণে হারের সম্মুখীন হয়েছিলেন। পরবর্তীতে দেখা গেছে 2016 বিধানসভা নির্বাচনে দল আপনাকে দায়িত্ব দিয়েছিল মিহির গোস্বামীকে জেতানোর জন্য এবং আপনি সেই দায়িত্বও পালন করেছেন। এটা দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি এবং আপনার দলের যারা কর্মী আছে তারাই বলেছেন যে আপনি যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়ে কাজ করেছেন। বর্তমানে মিহিরবাবু এই দলে নেই। 2021-এ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র কি হবে? একটা কথা বলি, দলে যখন আছি দলের সঙ্গে বেইমানি নাই। যারা বেইমান চিরকালে করছে তারা বেইমানি থেকে গেছে। আমরা কিন্তু দলে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট ঠিক করে বলছে জরুরি দেখার দায়িত্ব তোর, আমি তোকে দেখবো। তা আমি আর তার প্রতি উত্তরও দিইনি, কোনো কিছুও বলিনি। আমি চলে আসছি, আসে মিটিং করে ওকে জিতে দেখাই দিয়েছি যে হ্যাঁ আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা আছি এবং আমরা সেই জিতেছি। তারপরে জিতার পরে তার সেই ভদ্রলোকের যা রূপ দেখছি, সেই রূপ আর টিভিতে প্রেমে আর যা বলছি তার সম্পর্কে বলতেই চাই না। বলতে গিয়ে ঘৃণা আসে। একটা কথা বলতে চাই, লজ্জা লাগে, মমতা ব্যানার্জি কোনো উন্নয়ন করে নাই। হ্যাঁ, মমতা ব্যানার্জি উন্নয়ন করে নাই, এটা খুব লজ্জা লাগে। মমতা ব্যানার্জি ইতিহাস সৃষ্টি করছে কুচবিহারে, উত্তরবঙ্গে ইতিহাস সৃষ্টি করছে, যেটা করে গেছে বিগত দিনে কোনো রাজ্য করে নাই। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গ তথা কুচবিহারের জন্য যে উন্নয়ন করছে পরবর্তীতে কেউ করেনি। তারপরে বলে গেল দলটা ছাড়ার সাথে সাথে বলে উন্নয়ন করে নাই। নিজে কাজ করে নাই, নিজে একটা কাউকে সার্টিফিকেট দিত না, নিজে উন্নয়ন করতো না। উনি দলে থেকে ধান্দাবাজি করতো। তাই বলতে চাই না, তার বিরুদ্ধে বলতে চাই না। তাকে তো মানে মিহির গোস্বামী বলতাম না, মিহির দায়ী বলতাম। শুধু তার সম্পর্কে আর কিছু বলতে চাই না, কারণ তাকে দলে একবার পর এক দায়িত্ব দিচ্ছে। এক দায়িত্ব দিয়েছিল, উনি এমএলএ না থাকার পরেও ওনাকে দায়িত্ব দিচ্ছিল জয়গার ডেভেলপমেন্টের। এমন কিছু ঘটনা করছে সেখানে তাকে তাড়াই দিছে। তারপরে ওটাও গেল, তারপরে আবার এমএলএর দায়িত্ব দিল, কি দেখি দিল জানি না। তারপরে এমএলএও আমরা করে দিছি। তারপরে কি হলো, ট্রান্সপোর্টের চেয়ারম্যান করলো, সেখানেও বেশি দিন কিন্তু থাকিয়েও থাকতে পারলো না। কাজ না করলে রাখবে কি? মমতা ব্যানার্জি লক্ষ্য করে লোকটা কাজ করে কি? কোনো কাজ করতো না, উনি কুচবিহারেও থাকতো না। তারপরে চলো দাঁড়ান না ভাই, বলতে দাও। তারপরে দিল এই হসপিটালের, সেখান থেকেও কাজ না করলে সরে দিল। এই তো একের পর এক করে উনি লাস্টে কি হলো, সবাই তো বললো না, দলের সব খেয়া যখন শেষ দেখলো যে দলটা বোধহয় টালমাটাল পড়লো, সেই জন্য কিছু লোক, ধান্দাবাজ লোক, যারা মানে অর্থাৎ করে বেড়ায়, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ঘুরে বেড়ায়, তারা কিন্তু এইভাবে দল ছেড়ে চলে যায়। আমরা কি দলের ভালো মন্দ আছি? যেদিন দলটা আরম্ভ হয়েছে আমরা কয়েকজন নিয়ে আছি, আজও আছি, এবং আমরা মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমরা তার সাথে আছি। 2018 সালে পঞ্চায়েত নির্বাচন থেকে জয়লাভ করার পরে আপনি বর্তমানে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে কি কি কাজ করেছেন? কি কাজ করছি আমার যা হিসাব তো এখন দিতে গেলে প্রচুর দিয়ে আমি বলি। আমি আজকে হিসাব নিয়ে আসিনি, আগে বললাম হিসাবটা নিয়ে আসতাম। আমি শুধু একটু কথা বলতে চাই যে প্রথমে আমি এই দেওয়ানহাট থেকে আরম্ভ করে চাঁদামারি পর্যন্ত রাস্তা করে দিছি। তারপরে কি দিলাম, প্রতিটা অঞ্চলে
প্রতিটা অঞ্চলে আমি 2-3টা করে রাস্তা করে দিছি, আমার যেটা ক্ষমতা আছে। এই উন্নয়ন করার দায়িত্বভার তো এমএলএর ছিল, বিধায়কের ছিল। হ্যাঁ, এমএলএ ছিল, এবং সেই সময় বিধায়ক আপনার দলের ছিল, মানে তৃণমূল কংগ্রেসের ছিল। হ্যাঁ। তাহলে কাজ কেন হয়নি? উনি করতো না, কাজ করতো না, কাজ না করতে করতে যা হয় লাস্টে মমতা ব্যানার্জি দোষ দিল। মমতা ব্যানার্জি কোনো কাজ করেনি, নিজে কাজ করি না, নাচতে না দিলে উঠান বেঁকা একটা গল্প আছে না, তো ওনার অবস্থা তাই। উনি কাজ করতো না তাই দোষ দিত। উনি কোথাও উনি বলতে পারে কাকু একটা সার্টিফিকেট জীবনে দিছে, যাক না কুচবিহারে যারা আছে, আমি একটা বলি, উনি ওনার কাছে আমি সার্টিফিকেট নিতাম না। আমি তখন সার্টিফিকেট 2টা লোকের কাছ থেকে, পার্থ ছিল এমপি, পার্থর কাছে পাঠাইতাম, আর রবির কাছে এখনো পাঠাই, যে রবি ভাই এমএলএ সার্টিফিকেট তুই দেশ। ও কোনোদিন না কথা হয়নি, তা ওনার দেখা পাওয়া যেত না, উনি কোনো সার্টিফিকেট দিত না। অন্য কথা আছে না, এই সার্টিফিকেটটা উনি দিত না। একটা অভিযোগ কিন্তু বারবার সেই সময় উঠে এসেছিল যে বিধায়ককে এলাকায় দেখা যায় না। 2021 বিধানসভা নির্বাচন, নতুন বিধায়ক অবশ্যই আসবে, যদি আপনাদের দলের হয় সেক্ষেত্রেও কি একই অভিযোগ কন্টিনিউয়েশন হবে? এটা সাধারণ মানুষের অভিযোগ। এখন আরে সাধারণ মানুষের, আমরা লোকের পরিষেবা দেই না, লোকের কাজ করি নাই, কে নমিনেশনটা পায় সেটা দেখার প্রয়োজন আছে, আগাম মন্তব্য করতে লাভ নেই। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র আপনার হাতের তালুর মতো পরিষ্কার, এটা কর্মীরা বলেন, আপনার দলের সমর্থকরা বলেন, এবং যারা নেতৃত্ব আছে তারাও বলেন। সেই হিসেবে 2021 বিধানসভা নির্বাচনে আপনার কি একটা সুযোগ আসতে পারে? সেটা আমি বলবো না, মমতা ব্যানার্জি বলে গেছে যে একদম সবাইকে বলছে, যারা মন্ত্রী তাদেরও বলছে যে আমি কাকে কোথায় ক্যান্ডিডেট করবো আমি বুঝবো, তোমরা কাউকে বলবা না, তোমরাও তোমাদের ব্যাপারটাও আমি নিজে বুঝবো। ঠিক এই কথা বলছি। এই কথা বলার পরে আমরা প্রার্থী হব, এই কথাটা মানায় না। কোচবিহার গোটা 9টা বিধানসভা এলাকাতেই বর্তমানে দেখা যাচ্ছে বিজেপির সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, বা বিজেপি সেটা দাবি করছে যে তাদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। কি বার্তা দেবেন? এখন তো শোনেন, একটা উদাহরণ দেই, ক্লাবে ক্লাবে মারামারি হয়, সেখানে মারা যায়, সেটাও বলে, ওটাও বলে এখন তৃণমূল করছে। এই করে এই করে সারা রাজ্যে একটা গন্ডগোলের সৃষ্টি করছে, জেলায়, রাজ্যে ছাড়া জেলায় গন্ডগোলের সৃষ্টি করছে। তো সেটা ওইটা জোর দেখায়, জোর কিন্তু যখন ওরা দেখায় আমরাও কিন্তু জোর দেখাবো। আমরা লেংটি পুট্টি না, আর আমরা এমনি ঘুরি বেড়াই না, ভদ্রলোক, রাজনীতি দীর্ঘদিন সিপিএম কংগ্রেস রাজনীতি করছে, আমরাও করছি, কোনোদিন কারোর সঙ্গে মনোমালিন্য হয় নাই, আমাদের সঙ্গে মারামারি হয় নাই, কোনো কিছুই হয়নি। হয়তো রাজনৈতিক কে কিন্তু মতবাদ থাকতে পারে, কিন্তু এই বিজেপির সবাই না, সবাই কথা বলবো না, কিছু লোক আছে মানে রাজ্য স্তরের কতটা অপদার্থ, নোংরা, আরে রাজ্যের নেতৃত্বে থাকবে, তাদের কথাবার্তা কীরকম, একটা ভদ্রচিত হওয়া যায়। ওখানে আরও আছে, নাম বললে বলে যে এই লোকটা ওইটা লোকের সমর্থন, আমি সমর্থন কারো না, আমরা তৃণমূল করি, তো তাদের মুখ দিয়ে কথা বলে 2-4টে লোক আছে, নাম বলা যায় না, বলতেও লজ্জা লাগে, তাদের কথা মারা, ডাঙো, কাটো, ফাটাও, চিরাও, এটা রাজনীতি। অশিক্ষিত, যাদের শিক্ষা দীক্ষা নাই, তারা এগুলোই করে, এগুলো দিয়ে রাজনীতি করলে আমরা বসে থাকবো না, আর আমরা বসে থাকার পাত্র কিন্তু না। বিজেপি বলছে সন্ত্রাসের রাজনীতি চলছে রাজ্য জুড়ে, তৃণমূলও বলছে সন্ত্রাসের রাজনীতি চলছে রাজ্য জুড়ে, তাহলে পুলিশ কি করছে? সন্ত্রাসের সৃষ্টি ওরা করার চেষ্টা করছে, বিজেপি করার চেষ্টা করছে, আমরা করার চেষ্টা করিনি। আমরা প্রশাসনকে বলছি যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয় রামপুরে, কি বলবেন? এটা তো সবাই জানে যে একটা লোক, নিরীহ লোক, মাস্টার্স ধরে, আমি গেছিলাম সেখানে, যাওয়ার সৌভাগ্য হয়েছে। সকালবেলা উঠে সাংবাদিক মারফত আমি জানতে পারলাম যে মারা গেছে। আমি বাড়িতে বসেই জানার পরে সেটা বিবৃতি দিলাম। তারপরে আমি, পার্থ, আমাদের আগে রবি গেছে, আমাদের ওখানকার বিধায়ক গেছে, তারপরে আমি আর রবি, পার্থও গেছি, আমরা দলীয়ভাবে সবাই গেছি। আজকে ওখানে জনসভা ছিল, আমি আর যাইনি, আমার নিজের চোখ ডাক্তার দেখাবো বলে যাই নাই,
কিন্তু ওরা গেছে, ওখানে জনসভা করছে, আমরা প্রতিবাদ, এবং সারা ব্লকে প্রতিবাদ মিছিল টিছিল হয়েছে। এবং সেটা বলতে দুঃখ লাগে, লোকটা কীভাবে নৃশংসভাবে খুন করছে এটা না দেখলে বলা যায় না। যারা দেখছি আমরা তাদের বলতে লজ্জা লাগে, বিজিরা নোংরা হতে পারে, বিজিরা এরকম খারাপ কাজ করতে পারে। জলিলবাবু কিন্তু সোজা কথায় জানাচ্ছেন যে 2021-এর দল যথেষ্ট সংঘবদ্ধ রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের দুদিনের সফর দলকে অনেকটাই সুগঠিত করেছে। আমরা তার সাথে কথোপকথন এগিয়ে নিয়ে যাব, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসবো বিরতির পরে। জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথী ছিলে তুমি। তোমার আভায় আমি আলোকিত, তোমার স্পর্শ আমার সকল চেতনায়। আজ আমি নতুন জীবনে পা রাখলাম। আজও আমার সঙ্গী তুমি, আমার চিরজীবনের সাথী। সোনা নয় কিন্তু অবিক্ষণ সোনার মতো। রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোদ্দার মাইক্রোগোল্ড ISO সার্টিফাইড। কোচবিহারের লাল দিঘির উত্তর পাশের বিল্ডিং এ 2nd ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম। মোবাইল নাম্বার 9832092714। MG গার্মেন্টস, আধুনিক রেডিমেড পোশাকের একমাত্র বিশ্বস্ত ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত দোকানে আমাদের এখানে পাবেন মহিলাদের জন্য জিন্স, টপ, কুর্তি, ব্লেজার, জ্যাকেট। এছাড়াও পুরুষদের জন্য রয়েছে টি শার্ট, শার্ট, জিন্স, প্যান্ট, ব্লেজার, কোট সহ নানা ধরনের পোশাক। আমাদের ঠিকানা MG গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। ফোন নাম্বার 03582223612। শ্রীজি মানি পুরুষ এবং মহিলাদের জন্য আধুনিক পোশাকের বিপুল সম্ভার। শীততাপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় আপনারা পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির টি শার্ট, শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট, পাঞ্জাবি, কুর্তা। এছাড়া মহিলাদের জন্য রয়েছে আমাদের এখানে শাড়ির অফুরন্ত ভান্ডার। গাজি সিল্ক, বেনারসি, মটকা, তাঁত সহ নানান এই মৌসুমে নিজেকে সাজিয়ে তুলতে অবশ্যই আপনাকে আসতে হবে শ্রীজি নেক্সট জেনারেশনে। আমাদের ঠিকানা RRN রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9002151055। ড্রেসেস সেন্টার, শীততাপ নিয়ন্ত্রিত পুরুষ, মহিলা এবং বাচ্চাদের কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপনারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 03582224380। Not all of us can do great things, but we can all do small things with great love. This philosophy has been the benchmark for the students at the Karnataka School of Nursing. The courses like GNM, BSc and MSc Nursing are available here. Situated in the heart of the Silicon Valley of the nation Bangalore, the Karnataka School of Nursing is well known for its professional, qualified and service-oriented staff and its assurance of placements. In Kochbihar and Shiliguri, our authorized admission center is Nivedita Educational Institute. 25 বছর ধরে আপনাদের সেবায়। আপনার শখের গাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তুলুন আমাদের কাছে। ঘোষ মোটর, SM রোড, ধর্মতলা, কোচবিহার। মোবাইল 9434136654। নমস্কার দর্শক বন্ধুরা, ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল জলিল আহমেদ, জলিল সাহেব। আচ্ছা, একটা বিষয়ে আপনাকে সরাসরি জিজ্ঞাসা করতে চাই। জেলা জুড়ে একটা শোরগোল পড়েছে, সেটা হলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
একটা সময় দেখা গেছে আপনার সঙ্গে প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের একটা কলহ ছিল। বর্তমানে দেখা যাচ্ছে এমএলএদের সঙ্গে জেলা সভাপতি বর্তমান পার্থপ্রতিম রায়, তাদের মধ্যে একটা কোন্দল রয়েছে। ব্লক স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত এই কোন্দল ছড়িয়ে পড়ছে। কি বলবেন এই গোষ্ঠী কোন্দল নিয়ে? এটা তো আমি তো ভাই কোনো গোষ্ঠীকন্দল দেখি না, কোনো গোষ্ঠীকন্দল দেখি না। কোনো এমএলএদের সাথে জেলা সভাপতির কন্দল নাই, যার জন্যই তো মমতা ব্যানার্জি সব গাইডলাইন ঠিক করে দিছে যে এইভাবে চলতে হবে এবং আমার কথা চলতে হবে। সুতরাং এখানে কে কি বললো না বললো আর খোঁচায় খোঁচায় সাংবাদিকরা কিছু উল্টাপাল্টা লেখবে, এটা ঠিক না। কয়েকদিন আগেই কোচবিহারের পৌর প্রশাসক সরাসরি জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। আর আমি কি বললাম, আমি একটা কথা সেদিন বলছি, হয়তো ভুল বুঝে ভুল 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 যেন করছে, তারপরে সব ঠিক হয়ে গেছে। আমি কথা বলবো, সব ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তারপরে তো আপনি জিজ্ঞাসা করেন ও কিছু উল্টাপাল্টা বলে নাকি। বিজেপি কিন্তু এই বিষয়টাকে প্রচারে নিয়ে আসছে গোষ্ঠী কোন্দল। দেখো, গোষ্ঠীকন্দল গল্প করে, আগে নিজের দলে দেখছে তো। আমাদের দলে এখনো মারপিটটা হয় নাই, পার্টি অফিসে মাইক দিয়া খেদায় দেয়, তাকে ক্যান্ডিডেট করে। এইবার তো সব জায়গায় যখন তৃণমূল থেকে যাদের রাজ্যে লোক নিল, কোথাও সব জায়গায় তো মারপিট, গন্ডগোল, ভাঙচুর আরম্ভ হয়েছে। সারা রাজ্যে কিন্তু ভাঙচুর হয়েছে। গোষ্ঠীকন্দল কার বিরুদ্ধে কী বলে, নিজেদের ইয়েটা দেখুক, মুখ দিয়ে আয়নাটা দেখুক যে কি অবস্থাটা ওদের দলের। তবে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিভাবে 2021 এগোবে? আমরা মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, আমরা একটা কথা বলি, যে উন্নয়নের কথা বলে আমরা জিতবো। তারপর আরও একটা বড় জিনিস যেটা বলতে বাধ্য হই, যে মমতা ব্যানার্জি লাস্ট সরকারের দুয়ারে দুয়ারে যে প্রজেক্টটা করছে, সেটাতে মমতা ব্যানার্জি 80% 90% জিতে যাবে। নিন্দুকেরা তো বলছে যে দুয়ারে যেতে হচ্ছে সরকারকে, কারণ 5 বছর কোনো কাজ করেনি, 10 বছর কোনো কাজ করেনি। এটা তো মূর্খের দল, যারা মূর্খ তারা বলে, এরা মূর্খরা বলে। কাজ হয়েছে, এখন বলার উত্তর থাকবে না। মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের মাইনে দেয়, তাদের বলছে যে কোন লোকের কোন কাজ হয় না, আমরা দেখতেছি কাজ হচ্ছে কিনা। ভাই একবারে 1000 লোকের কাজ করা যায়, কিছু সব কাজে হচ্ছে। সব কাজ যখন করতেছে, সাধারণ কাজ, একটা ভাতা হয়তো কেউ পেয়েছে কেউ পায়নি, সেই ভাতাগুলো দিচ্ছে। স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছে, এটা সবচেয়ে মাথা খারাপ হয়েছে। সব লোকের স্বাস্থ্যসাথীর কার্ড পাবে, এটা কেউ কল্পনা করতে পারেনি। পশ্চিমবঙ্গের লোক কল্পনা করতে পারে নাই, সারা ভারতবর্ষ তো নাই। পশ্চিমবঙ্গের লোক সমস্ত লোকের স্বাস্থ্যসাথীর আওতায় চলে আসছে। এটা ধনী গরিব কাউ নয়, সব ওই টাটা বিড়লাও যা পাবে, ভাটুও তাই পাবে। সবাই মিলেই পাবে এবং সবাই মিলে এই সুযোগটা পাবে। এই সুযোগের সদ্ব্যবস্থা আমরা করব। স্বাস্থ্যসাথী কার্ডে শুধুমাত্র অপারেশন হচ্ছে এমনটা অভিযোগ উঠছে, অন্য কোনো চিকিৎসা হচ্ছে না। এটা তো শোনো, এটা এখন বলা একটা মানুষের বিরুদ্ধে বলতে হবে, তাই কিছু লোকের বলার আছে যে বলে গেল অমুকে মিথ্যা কথা। বিজেপি সহ কিছু দল আছে, বিজেপির দালাল কিছু দল আছে, নাম বলবো না, কেন দলটা বলবো না, তারাই দালালি করতে শিখছে, আর কিছুই জানে না। সেন্ট্রালে সবাই একখানে কৃষক আন্দোলন হচ্ছে, ওখানে সব রাজনৈতিক দল বিজেপি বাদে সবাই ওখানে লড়াইয়ের ময়দানে নামে গেছে, নামে নাই, নামছে। তা যখন এই জায়গাটা আস্তে আস্তে সবাই নামবে, কে ভালো কে খারাপ। বিজেপি খারাপ, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সুতরাং যেখানে দেখবে সবাই দেখবে না, এবার বিজেপি আসলে পশ্চিমবঙ্গে আর থাকা যাবে না, সুতরাং বাধ্য হয়ে ওই বিরুদ্ধে আন্দোলন করবে। সম্প্রতি দেখা যাচ্ছে যে বঙ্গধ্বনি প্রকল্প নিয়ে আপনারা, অর্থাৎ নেতৃত্ব থেকে শুরু করে সকলেই মানুষের দোরগোড়ায় যাচ্ছেন। একটা রিপোর্ট কার্ড নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড নিয়ে আপনারা যাচ্ছেন। কি আছে রিপোর্ট কার্ডে, কি বার্তা দিচ্ছেন? উনি যে প্রজেক্টগুলো করছে এতদিন থেকে, যে প্রজেক্টগুলো সবুজ সাথী, শিক্ষক সাথী থেকে আরম্ভ, যুব সাথী যে পরিকল্পনাগুলো নিয়েছিল দীর্ঘদিন, সেগুলাই সাধারণ মানুষের কাছে দিয়েছি। এবং তার সাথে সাথে আমরা প্রচার করছি যে এইগুলো তো করছে, কারা পায় কারা পায়নি, তার জন্য আমরা দুবারে সরকার কাছে যেতে বলছি, এবং সেগুলো যাতে বাস্তবিক রূপ নেয় সেটাও আমরা দেখতেছি। কিন্তু বিরোধীরা বলছে যে এই রিপোর্ট কার্ডে শুধুমাত্র ভালোটাই দেখানো হয়েছে, তার না করা কোনো কাজই দেখানো হয়নি। আর কাজ তো উনি শোনেন, কুচবিহারে ইউনিভার্সিটি হচ্ছে, তোমার আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে, এটাও বলে ঠিক না। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে,
সেটাও বলে ঠিক না। এখানে মেডিকেল কলেজ আছে, কয়েকগুলো ভাওতা। তো এই যে একের পর ভাওতা, মিথ্যা কথা সবই হয়েছে। আজকে সবারই ছেলেমেয়ে সেখানে পড়াশোনা করতেছে। এতদিন কি করছে, এতদিন কি করছে, তারপরে বলছে না এখন তো এখানে পশ্চিমবঙ্গের তো ক্ষমতা ইয়া নাই, কি এই বিজেপি নাই। তো বিজেপি কি করছে বলো? মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকা অবস্থায় রেলের যা উন্নয়ন করে গেছে, কুচবিহার নিউ কুচবিহারে গেলে দেখা যায় যে ও পাকে যে ইয়েটা আছে স্টেশনটা, তারপরে আপনি দেখুন ওই পাশেই দেখুন সেখানে কারখানা করার জন্য সব কেউ অ্যারেঞ্জমেন্ট করছে। এই বিজেপি সরকার সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই প্রজেক্ট করতে দিচ্ছে না। মমতা ব্যানার্জি আমরা বলি আজকে বলে নেই, এটা রবি আর আমি সাক্ষী, কেউ সাক্ষী না। আর আমাদের সঙ্গে মৃদুল ছিল। কি হচ্ছে, নিউ কুচবিহারে উত্তরবঙ্গ এক্সপ্রেস চালু, মানে ওটা ইয়ে করছে, শিলান্যাস করার পরে চালু হবে বলে তারপরে এক ট্রেনে করে আমরা নিউ এনজিবিতে আমাদের নিয়ে যায়। সেদিন সেই দিনে আমাদের নামাই দিয়ে থাকতে বললো। আমাদের সেদিন ছিলাম আমরা ওখানে নিউ ইয়েতে, এই শিলিগুড়িতে। আর ওখানে এই ইলেকট্রিক লাইন যে তার শিলান্যাস করে, সেইটা আজকে হলো, এই কয়েকদিন হয়েছে। তো উনি যা করছে তাই হচ্ছে। তাই নতুন করে এরা কি করলো? এই যে আপনি বলেন ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, এখানে কোচবিহারের প্রচুর ছেলেমেয়ে পড়াশোনা করছে, এটা যেমন সত্যি, তেমনই বিরোধীদের একটা অভিযোগ রয়েছে যে সেখানে চাকরির ক্ষেত্রে স্বজন পোষণ হয়েছে। কি বলবেন? আর স্বজন পোষণ হচ্ছে, এগুলোর ইতিহাস না বলাই ভালো। কিছু লোকের নাম বললে নিজেরও খারাপ লাগবে। স্বজন পোষণ কিসের? কোথায় কার ছেলে মেয়ে আছে? জলিল মিয়ার ছেলে মেয়ে চাকরি করে, না রবি ঘোষের ছেলে মেয়ে চাকরি করে বলো? না পার্থর ছেলে মেয়ে চাকরি করে, না বিনয়ের ছেলে মেয়ে চাকরি করে? কিসের স্বজন পোষণ? হ্যাঁ ভাই, আমার বাড়ির পাশের ছেলে একটা বেকার ছেলে, চাকরি নেই, ওটাও স্বজন পোষণ। মানে অর্থাৎ ওদের কথায় যে চাকরি হতো তাহলে ঠিকই হতো। হ্যাঁ, নিজেরা চাকরি দিতে পারে না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে, এই কাগজটা রাখেন, আমরা ক্ষমতায় আসলে চাকরি দেবো। বলো, এই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আসার পরে চাকরি তো বন্ধ করে দিচ্ছে, বরঞ্চ যেখানে চাকরি বাকরি হতে সেগুলো বেসরকারিকরণ হয়েছে। রেল বেসরকারিকরণের হাতে দিল, অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো বেসরকারিকরণ। কোথায় চাকরি? টেলিফোন, সব টেলিফোন দেখছেন তো অবস্থান করে, দীর্ঘদিন থেকে অবস্থান চলছে, সে অবস্থান চলছে, কোনো তার সমস্যা সমাধান হয়নি। কি বলে আমরা কিছু না, যাই দেখছেন তো কোর্ট রায় দিছে, প্রাইমারি স্কুলে রায় দিচ্ছে না, সেই রায় মানে রিক্রুটমেন্ট হচ্ছে। কিন্তু বাংলায় তো বলছে যে কোনো চাকরি নেই, কর্মসংস্থান নেই। কি বলে? সেটা মূর্খের দল। এই মূর্খরা বলে আর তোমরা শোনো, মূর্খরা বলে আর তোমাদের মতো কিছু সাংবাদিক আছে তোমরা শোনো। চাকরি হচ্ছে কিনা তোমরা বোঝো না, আমি নাম বলতে চাই না। হ্যাঁ, তোমাদের মধ্যেও তো কিছু লোকের চাকরি বাকরি কোনো না কোনো প্রকারে হচ্ছে। তো এইটাও কি মিথ্যা কথা? তারা কি আমাদের ঘরের ছেলে মেয়ে নাকি? একটা বিষয় বারবার উঠে আসে চাকরির ক্ষেত্রে কাটমানি, এবং কিছু কিছু ক্ষেত্রে কোচবিহারও দেখা গেছে কাটমানি ফেরত দেওয়া হয়েছে, রিফান্ড দিতে হয়েছে, এবং দলের নিচু স্তরের কর্মীরাই এই কাজ করেছে। এই যে একটা অভিযোগ দুর্নীতিগ্রস্ত, এটাকে কতটা রিকভার করতে পারছে দল? দেখ ভাই, কাটমানি দিয়েছে আমাদের কাছে জানাশোনা নাই। এরা মাইক নিয়ে বললো কাটমানি, একটা কোনো যখন কাজ পায় না তখন বিজেপি এটাই পেয়েছে। এখন বললে তো বেজার হবে। ওই আছে না, ওই কি না, ওটা এটা ডাবুয়াগুড়িতে একটা ছেলে বিজেপি করতো, মাস্টার, নামটা আগে যায়। ও বলে প্রাইমারি স্কুল চাকরি দেয়, রেলও তো চাকরি দেয়। হ্যাঁ, নামটা আমার আগে যায়, আমি নামটা ঠিক বলে আগে যায় আমার নামটা। এই ডাবুয়াগুড়িতে বাড়ি, প্রাইমারি স্কুলের মাস্টার, বিজেপির নেতা। আচ্ছা, কোচবিহার জেলায় সংখ্যালঘুর একটা মুখ আপনি, সংখ্যালঘুর পরিচিতি এবং সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় অংশ আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু বর্তমানে বাংলার মাটিতে মিম নামক একটি সংস্থা কিন্তু নিজেদের ঘাঁটি কাটার চেষ্টা করছে। সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটকে কিভাবে বাঁচাবেন? দেখেন, কোনো একটা দল আছে, দল থাকতেই পারে, তাদের মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করবে মিম দ্বারা মিম কি ভোট দিলে কি ক্ষতি হবে সেটা আপনারা দেখছেন, বিহারে দেখছেন, যেটা ইউপি মহারাষ্ট্রে অনেক জায়গায় দেখছেন, সেটা দেখছেন আসামে দেখছেন। কিছু কিছু জায়গায় এরা দাঁড়াতে
দক্ষিণপন্থী দলগুলোর পক্ষে ক্ষতি হচ্ছে। এখন তারা বুঝতেছে মিমকে ভোট দিলে ক্ষতি ছাড়া লাভ হবে না। এবং আমি বলতে চাই না তারা কাদের সঙ্গে যুক্ত, কি ব্যাপার, আমি আগাম কিছু বলবো না, শুধু লোককে আমরা বুঝাবো তাদের ভোট দিলে ক্ষতি হবে, তাতে সংখ্যালঘুদের খুব বিপদ ডেকে আসবে এবং বিপদ খুব মানে চরম বিপদ আসবে। আসাম ঠাসাম সহ যে বিপদ আসছে সেই এখানেও বিপদ আসবে। আমরা সেটা লোককে বুঝিয়ে বলবো, লোক বোঝানোর চেষ্টা করবে, লোক আগে এখন থেকে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং লোক বুঝতেছে যে এমন কিছু আমরা ডিসিশন নেব না যেটা আমাদের সংখ্যালঘুদের পক্ষে খুব বিপদ হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি। আমরা শেষ প্রশ্ন রাখবো জলিল চাচার কাছে। চাচা, 2021 বিধানসভা নির্বাচন ঠিক কি কি বিষয়কে সামনে রেখে এই নির্বাচনে আপনারা এগিয়ে যাবেন? এই তো বললাম আর কি, কুচবিহারের যে উন্নয়নগুলো হচ্ছে, পরবর্তী যে উন্নয়নগুলো হচ্ছে এই উন্নয়ন নিয়ে কাজ হবে, অন্য কোনো না। তারপরে আমি বলি আর কি বাকি আছে। এর মধ্যে পথসাথী নামে প্রায় 100 রাস্তা কুচবিহার শহরে হয়েছে। হ্যাঁ, নতুন নতুন যে এর মধ্যে হবে, এই তোমার ধরো শিঙিমারির যে গোসানিমারির যে ব্রিজটা, আর হলো ইয়ারকে একটা হলদিবাড়ির যে ব্রিজটা, এই তারও উদ্বোধন এর মধ্যে হবে, তারপরে আমি যতটা জানি সেদিন আমার সঙ্গে রবির কথা হচ্ছিল, কোথায় কোন মিটিংয়ে কথা হচ্ছিল, এর মধ্যে কথা হলো কাল মাথামায় কথা হচ্ছে। আমি মাথামায় কথা হলো ওরও কিছু প্রজেক্ট জমা ছিল, সে কাজগুলোও এর মধ্যে আরম্ভ হবে। তো এত করার পরে মানুষের রাস্তাঘাট, পড়াশোনা, শিক্ষা, তার সাথে তো চাকরিও যুক্ত। এগুলো তো এই যে মেডিকেল কলেজের লোক, এগুলো কি হাওয়ায় তো চলছে না, নিশ্চয়ই লোকাল লোক নেওয়া হচ্ছে, লোকাল লোক নিছি, আরও নেওয়া হবে। তো সেইখানে তো এদের মাথা খারাপ হয়েছে, সেটা লোক তো ঘুরে ওরা নিচ্ছে, লোক তো কাজ করছে, ইউনিভার্সিটিতে ওদের লোক, মেডিকেল কলেজে ওদের লোক, ইঞ্জিনিয়ারিং কলেজে ওদের লোক। এই লোকগুলো তো আমাদের স্থায়ী লোক, এগুলো বাইরের লোক না। এইটা বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, আর কিছু না। আর একটার পর মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলা উচিত না। এর মধ্যে সিপিএমের কিছু লোক যুক্ত আছে, সবাই সিপিএমের লোক, ভালো লোক আছে, এটা নো ডাউট। এবং যাদের সঙ্গে যারা বোঝে যে না বিজেপি আমাদের মূল শত্রু, তৃণমূল না, তা এই কিছু কিছু লোক এদের মদত দেয়। এরা বললেই তাদের হয়ে হাইকোর্টে বা কোথাও মামলা করে। এইটা ওদের বোঝা উচিত। এটা আমি বলি, এটা ওদের বোঝা উচিত। উকিল হলেই সব করবো তা না। হ্যাঁ, বিজেপি করে যাতে কোনো লোকজন নিতে না পারে, যাতে পরিষেবা দিতে না পারে, চাকরি বাকরি কেউ তো নিতে পারলো না। মমতা ব্যানার্জি কিন্তু একের পর এক এই বাধা অতিক্রম করে যত কোর্টের আয় দেয়, কোর্টের আয় মানেই কিন্তু লাস্ট চাকরি দেওয়ার প্রসেস আরম্ভ করে দিছে। এখন আর কি করে, প্রসেস যখন হয়ে যাবে, লোক যখন রিক্রুটমেন্ট হবে, তখন ওই স্বজন পজন হ্যান ত্যান এই গল্প করবে। মমতা ব্যানার্জি নিজের ভাইস্তারা চাকরি করে না, নিজের ভাই বউ চাকরি করে না, তার বোনরাও চাকরি করে না, মিথ্যা প্রচার, সব মিথ্যা প্রচার। এখানে বললাম না, এখানে আমরা যারা নেতৃত্ব আছে, কারো ছেলে মেয়ে চাকরি করে না এবং তারা চাকরির জন্য লালায়িত না। এটা প্রচার, অপপ্রচার। বরঞ্চ বিজেপি যারা করে তারাই এখন লালায়িত, তাদের ছেলে মেয়েরা চাকরি পায় নাই, তারাই এখন আসুক, তারা দলে আসুক, তাদের আমরা দেখব। আমরা গল্প আড্ডা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। উন্নয়ন, 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 শুধুই উন্নয়ন, এই বার্তা নিয়েই 2021 বিধানসভা নির্বাচনে মানুষের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলি এখনো বাস্তবায়িত হয়নি, এই বার্তাও কিন্তু প্রচার করছে তৃণমূল কংগ্রেস। এই কথাই আজ শোনা গেল জলিল বাবুর মুখ থেকে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা চোখ রাখবো গল্পটা অনুষ্ঠানের পরবর্তী অতিথির সঙ্গে। আজকের জন্য এখানেই থাকছি। নমস্কার, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমার নিউজ টাইমের যারা আছো, বাপ্পা যারা আছো, তাদের আমার আশীর্বাদ রইল। কুচবিহার টাইমসে তাদের আমার আশীর্বাদ রইল।